সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন। আসামি সোহেল ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের। আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। রাজধানীর আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬ শিশুর মৃত্যু। রবিবারের মধ্যে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বিদ্যমান আইনে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ব্যাংক খাতের বিশৃঙ্খলা মূল্যস্ফীতি বাড়াবে বলছে সিপিডি। কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। জ্বালানি খাত, তারপরে বৈদেশিক খাত, স্বাস্থ্য খাত, এই খাতগুলো সহ অন্যান্য খাতেও কিন্তু যেই চাপগুলো দেখা যাচ্ছে সেটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আগের দামে বিদ্যুৎ পাবে নিম্ন আয়ের গ্রাহকরা। ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত মূল্য প্রত্যাহার, উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রখর রোদ আর তীব্র গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বলছে আবহাওয়া অফিস। তাপমাত্রা যেখানে ৩৮ আছে সেখানে হয়তো 36 বা 37, 1 থেকে 2 ডিগ্রি কমে আসতে পারে। আগামী 10 তারিখের কাছাকাছি গিয়ে হয়তো আমরা মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি প্রত্যাশা করতে পারি। নারী সাফ টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় খেলোয়াড়দের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী রবিবার। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হলো। শুনানিতে ২ আসামির মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আদালতের হাজতখানায় রাখা হয় প্রধান আসামি সোহেল রানাকে। পরে বেলা 11:30টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। প্রায় একই সময়ে অপর আসামি স্বপ্না খাতুনকেও আদালতে হাজির করা হয়। জানা যায়, গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্বপ্না খাতুনকে আদালতে হাজির করতে বিলম্ব ঘটে। এরপরেই ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুপুর ১:৩০টার কিছু পর বিচারক জানান, আলোচিত এই মামলার রায় হবে ৭ জুন। সব মিলিয়ে নিম্ন আদালতে মাত্র ৪ কার্যদিবসের শুনানি ও ঘটনার ১৯ দিনের মাথায় রায় হতে যাচ্ছে রামিসা হত্যা ও ধর্ষণের। প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আসামিদের সর্বোচ্চ শাস্তির। আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। আমি বিজ্ঞ আদালতে বলেছি, তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচারের জন্য প্রদান করেন। গত ১৯ মে ঢাকার পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, এসি বন্ধ থাকা ও ভেন্টিলেশন ত্রুটির কারণে দম বন্ধ হয়েই মারা গেছে ৬ নবজাতক। আগামী রবিবারের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
জোর করে ঢুকাইছি রে, আমার নাতি কেমন আছে? আমি ঢুকার চাইছি, আমার ঢুকার দেয় নাই আজরাইল রে। গত ২৭ মে মগবাজারের আদ্দিন হাসপাতালে ১ থেকে ৩ দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পোস্ট অপারেটিভ রুমটা নন ভেন্টিলেটেড, যেখানে অক্সিজেনের ঘটনার এক সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যৌথ তদন্ত প্রতিবেদন, যেখানে উঠে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার চিত্র। আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রতিবেদনে বলা হয়েছে, আদ্দিন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। এছাড়া সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। ঘটনার সময় ওয়ার্ডে কোনো চিকিৎসকের উপস্থিতিও ছিল না। কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের অবহেলার কারণে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ময়নাতদন্ত না হওয়ায় অপরাধের বিচারে কোনো প্রভাব পড়বে না। ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময়ে দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স, স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তিনি জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিদ্যমান আইনে হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এবং প্রসেসে আমি কঠোর কাজ করব। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা এবং বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি দেশের মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার ২০২৫-২৬ অর্থ বছরের সামষ্টিক অর্থনীতির ওপর এমন পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি। একই সঙ্গে নতুন পে স্কেল বাস্তবায়নের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছে সিপিডি। গেল ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা হাতে পেয়েছে ২০২৫-২৬ অর্থ বছরের শেষ প্রান্তিক। সেই সঙ্গে চ্যালেঞ্জ নতুন বাজেট তৈরির। আয় ব্যয়ের ভারসাম্য রাখতে গিয়ে সরকার এরই মধ্যে দাম বাড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানির, জানিয়ে নানা সমালোচনার তীর যাচ্ছে সরকারের দিকে। প্রবৃদ্ধি 4.7। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির মতে দেশের অর্থনীতিতে এখনো অন্যতম বড় ক্ষত ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা। এর সাথে দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলছে। অর্থ ব্যবস্থা, ব্যাংকিং খাত, কর্মসংস্থানের বিষয়, জ্বালানি খাত, তারপরে বৈদেশিক খাত, স্বাস্থ্য খাত, এই খাতগুলো সহ অন্যান্য খাতেও কিন্তু যেই চাপগুলো দেখা যাচ্ছে সেটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে যেই ধরনের অর্থনৈতিক এবং রাজনৈতিক গতি প্রকৃতি চলছে সেই প্রেক্ষিতেও কিন্তু এই সংকটগুলো আসলে গভীরতর হচ্ছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের চেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে সিপিডি। এইটা না করে যখন নাকি আমার রপ্তানির উপরে আমার অতিরিক্ত শুল্ক 10% এটা চাপানো হয়, তখনই কিন্তু প্রশ্নটা আসে যে এটা কি শিশু শ্রমিকদের উপরে ভালোবাসার কারণে? সো এখানে অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। তাহলে কি দাঁড়াচ্ছে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা, তাই না? এইসব বিষয়গুলো তো আমাদের বিবেচনায় নিতে হবে। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়েও কথা বলেন এ অর্থনীতিবিদ। 11 বছর পরে নতুন একটা পে স্কেল কার্যকর হতে যাচ্ছে এবং সেটা সরকারের হয়তো 1 লক্ষ কোটি টাকার বেশি এটা লাগবে, একবারে করতে পারবে না। নিশ্চয়ই আমরা মনে করি যে বাজেটে এটা একটা পথরেখা দিয়ে তারপরে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, দেশের রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেও বিনিয়োগকারীদের মাঝে এখনো আস্থার পরিবেশ তৈরি হয়নি। বাজেটের প্রস্তাবের উপরে নির্ভর করবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ বিভাগের অনুরোধে নিম্ন আয়ের গ্রাহকদের বিল না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে করে আগের দামেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন লাইফলাইনে 50 ইউনিট এবং আবাসিক গ্রাহকরা 75 ইউনিট পর্যন্ত।
এক্ষেত্রে লাইফলাইনের প্রতি ইউনিট বিদ্যুৎ 4 টাকা 63 পয়সা এবং আবাসিক প্রথম ধাপের 75 ইউনিট পর্যন্ত 5 টাকা 26 পয়সা বিল কার্যকর থাকবে। এটা আরও বলা হয়, বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আয় কমবে যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করতে হবে। জ্বালানির পর বিদ্যুতেরও দাম বাড়ায় অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। এ প্রসঙ্গে বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারলে সমস্যা অনেকাংশে কমে আসবে। এক্ষেত্রে সৌর বা বায়ুচালিত উৎপাদন ব্যবস্থার পরামর্শ দেন তারা। দেশে এখন গ্রীষ্মকাল, স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদা বেশি। বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যার সরাসরি প্রভাব পড়ে নিম্ন ও মধ্যবিত্তের ওপর। এতে তো আমাদের চলতে কষ্ট হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু অন্যান্য দেশে আয়ের সঙ্গে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকে, আমাদের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নাই। এমনিতেই ঢাকা শহরে আমরা যা স্যালারি পাই তার অর্ধেকের বেশিরভাগ বাসা ভাড়াই দিই আমরা। মাসিক যেটা আয়, এই আয়ের ভিতরে চলতে চাই, কিন্তু ওনারা তো ভাবে ওনাদেরটা, আমাদেরটা তো ভাবে না। বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে বিপণী বিতান, দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা 7টার মধ্যে। এতেও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের উপরে প্রচুর প্রেশার যাইতেছে, আমরা দিন খুবই কষ্টে কাটতেছে, এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ। এটা তো আমাদের পুরোই লস। এখন বিদ্যুৎ বিল তো এমনি আগে বাড়তি ছিল, এখন তো আরও বাড়তি হয়েছে, এটা আমাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায়। 12টার পর থেকে যদি আপনার 10টা পর্যন্ত খোলা দিত তাহলে আমাদের কিছু বেচা কিনা হইতো, এখন বেচা কিনা আগের মতো হয় না। সব মিলিয়ে টালমাটাল দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার ভর্তুকি বন্ধ করতে গিয়ে দাম বাড়াতে বাধ্য হয়েছে, কিন্তু এতে গ্রাহকদের ওপরও বেশি চাপ পড়েছে। এভরি সিঙ্গেল জায়গাতে কিন্তু আসলে বিদ্যুতের ব্যবহারটা এবং জ্বালানি ব্যবহারটা হয়। তো এই কারণে ওভারঅল এই সময়ে বিদ্যুতের দাম বাড়ানো বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আসলেই একটা অস্বস্তিকর একটা বিষয়। জ্বালানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, সেখানে তো আলটিমেটলি দাম বাড়লে তো সরকারকে তো সে জ্বালানি কিনতে হয়, কিনতে গিয়ে আসলে তো তার জন্য বড় প্রেশার পড়ে যায়। তো এটা আসলে বাড়ানো ছাড়া সরকারের বিকল্প কোনো রাস্তাও নেই। বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে বেশ কিছু পরামর্শও দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌর বিদ্যুৎ সহ যে বায়ু বিদ্যুৎ, এগুলো যারা আমদানি নির্ভর কান্ট্রি তাদেরকে বলা হয় যে তারা এটা আশীর্বাদ, যে যেহেতু আমাদের জ্বালানি নিজেদের নাই, আমরা নবায়নযোগ্য জ্বালানি পেয়েছি, এটা আমরা আশীর্বাদ পেয়েছি। তো এই জন্য সরকার উচিত ছিল আগে থেকেই খুব দ্রুততার সাথে কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে ট্রানজিশন করা। এতে করে কি হতো, আপনি দেখেন এই মুহূর্তে আমরা এত জ্বালানির দাম না বাড়ালেও চলতো। শহরে লোডশেডিং কম হলেও গ্রামে এর পরিমাণ বেশি। দাম বৃদ্ধিতে সেচের মৌসুম সহ প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে বলে মনে করেন তিনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অর্থমন্ত্রী IMF এর সঙ্গে বৈঠকের পর বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 মাসেই সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর মিরপুরের বাসা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে তার স্বামী ও 2 মেয়ে কানাডা প্রবাসী। গত মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা 999 নম্বরে খবর পেয়ে পল্লবী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার পুলিশ জানায়, ওই নারীর স্বামী ও 2 মেয়ে দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। বাবার ফ্ল্যাটে থাকতেন ওই নারী। 12 বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন। এরপর থেকে একাই বসবাস করতেন তিনি। সম্প্রতি ঢাকার মিরপুরে একা বসবাস করা বৃদ্ধার মৃত্যুর খবরে আলোচনার ঝড় ওঠে। এমনই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আজ। এই অবস্থায় নিঃসঙ্গ জীবনযাপনে প্রবীণদের মৃত্যুর পর পরিবারের সদস্যরাও খবর না পাওয়ার বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছেন, জানবো আজকের জনতার কথায়। একাকী আর নিঃসঙ্গ জীবনযাপনের কারণে সম্প্রতি মৃত্যু হচ্ছে অনেক প্রবীণের। দুঃখজনক হলেও সত্যি সেই মৃত্যুর খবর জানেন না পরিবারের সদস্যরাও। কেন এমন হচ্ছে?
এ নিয়ে কি বলছেন সাধারণ জনতা, শুনবো তাদের কথা। আমাদের এক ধরনের সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু আমাদের যে একটা সামাজিক বা পারিবারিক বন্ধন, মূল্যবোধ, সেই জিনিসগুলো আমরা যেন হারিয়ে ফেলছি। শুধু শিক্ষিত হলে হবে না, স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। তা লেখাপড়া থাকলে আর ডিগ্রি থাকলে সে শিক্ষিত না, তার বাস্তবের সাথে মিল থাকা লাগবে। নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব। বেশিরভাগ আপনি বড় লোকের এই টাকার অহংকার, যাদের টাকা বেশি হয়েছে তারা এই ঘটনা করে। নৈতিক শিক্ষা দিতে হবে, ইথিক্সের শিক্ষা দিতে হবে, এর বাইরে আর কোনো রাস্তা দেখতেছি না। শুধু পড়াশোনা হলে হবে না, নীতি নৈতিকতা এবং বাবা মার প্রতি সন্তানদের যে একটা দায়িত্ব কর্তব্য, এই শিক্ষাটা ধর্মীয়ভাবে দিতে হবে। এখন রাষ্ট্র যদি, এটাই বললাম, রাষ্ট্র যদি কোনো পদক্ষেপ নেয় সেই ক্ষেত্রে যদি কিছু হয়। বাবা মাকে দেখার জন্য তো আইন লাগবে না, তারপরে মানুষ লাগবে না, এটা একটা সন্তানের দায়িত্ব। প্রত্যেকটাই সন্তান যেন তার বাবা মাকে দেখে, এরকম একটা কিছু আইন করা উচিত, যাতে করে এই বৃদ্ধ বাবা মাগুলো যেন শেষ বয়সে অবহেলায় অযত্নে না থাকে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। প্রখর রোদ আর গরম বাতাসে বাইরে বের হয় যেন কষ্টের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অবশ্য কয়েকদিনের মধ্যেই বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই তীব্র রোদ, দিনের সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতাও। বাইরে বের হলেই যেন গরম বাতাস এসে লাগছে শরীরে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে চাইছেন না অনেকেই। তবে জীবন তো আর থেমে থাকে না। তীব্র গরমের মধ্যেও কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। দিনমজুর, রিক্সা চালক সহ অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটান রোদের মধ্যে। ভালো হইতে আছে, দোকান রোদ আছে, গরম আছে, বেচা কিনা ভালো হয়, বৃষ্টি হলে কম হয়। আর এই গরম তাপমাত্রাটা বর্তমানে অনেক। একটু স্বস্তি পেতে কেউ পান করছেন ডাবের পানি, কেউ শরবত, আবার কেউ ছায়ায় বসে নিচ্ছেন বিশ্রাম। তবুও গরম যেন পিছু ছাড়ছে না। এই গরম পড়ছে, হাওয়া মিটাই বেচে এমন চাইছে গোসল করতে। গরম, প্রচুর গরম, বাসা টিকা যায় না। তারপর বাসার আবার কারেন্টের সমস্যা, ফ্যানের বাতাস অতিরিক্ত গরম, এরপরে রুমের কারেন্ট নষ্ট হয়ে গেছে। ঢাকা শহরে কোন জায়গায় আপনার ছায়াও নাই, কোনো গাছপালা নাই, কিছু নাই। এর জন্য এই জায়গায় গাছপালা আছে, বেশি গাছপালা আছে। আপনি এই জায়গায় বেশি মানুষ আসে, দেখেন আপনি বিকেল টাইম হইলে অনেক মানুষ কিন্তু আসে, জায়গায় আসে। বাংলায় এখন জ্যৈষ্ঠ মাস চলছে, আর কিছুদিন পরই শুরু হবে বর্ষাকাল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে এবছর বৃষ্টি কিছুটা কম হতে পারে, যার ফলে বাড়তে পারে গরমের তীব্রতাও। কয়েকদিনের মধ্যে দেশের তাপমাত্রা কিছুটা কমার সাথে সাথে কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা যেখানে 38 আছে সেখানে হয়তো 36 বা 37, 1 থেকে 2 ডিগ্রি কমে আসতে পারে আগামীকালকে। আর বৃষ্টিপাতের যেটা পরিমাণ যদি ধরি, পরিমাণ তেমন একটা বেশি না, হয়তো বা হালকা থেকে মাঝারির মধ্যেই থাকতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা কম। 10 জুনের পর সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। উত্তরের জেলা নীলফামারীতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। একই সঙ্গে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সকাল হতেই তীব্র হয়ে উঠছে রোদের তাপ। দুপুর হতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা। অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না অনেকেই। তবে এই সুযোগ সবাই পাচ্ছেন না। জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। ঈদের পরে গত 2-3 দিন ধরে যে তাপমাত্রা, এতে জনগণের জীবন যাত্রা বা চলাফেরা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ তাপদাহের কারণে মানুষের জনজীবন খুবই বিপর্যস্ত, পশু পাখিরও অবস্থা খুবই খারাপ। দীর্ঘ সময় মাঠে কিংবা খোলা আকাশের নিচে থাকা কঠিন হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষদের জন্য। গরমে কাজের গতিও কমেছে। গরমে বিভিন্ন রোগের প্রভাব বেড়েছে। ডায়রিয়া, জ্বর, পানিশূন্যতা ও হিট স্ট্রোক রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। এ অবস্থায় পর্যাপ্ত পানি পান, বিশুদ্ধ খাবার গ্রহণ এবং প্রয়োজন ছাড়া রোদে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আজকে 3-4 দিন 5 দিন থেকে প্রচুর গরম যাচ্ছে। গরমের কারণে আমার মেয়েটাই যে অসুস্থ হয়ে যায়। মেডিকেলে আসলাম, আসার পরে আমার মেয়েকে ভর্তি করলাম আজকে সহ 3 দিন থেকে। খুবই অতিরিক্ত গরমের কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে, খুবই জ্বর, হাসপাতাল জন্য নিয়ে আসছি। বাচ্চাটাকে ভর্তি করাইছি। অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে বাচ্চার জ্বর, গরমের কারণে ডায়রিয়ার
ব্যাকটেরিয়াগুলি বা ডায়রিয়ার অনেক ভাইরাসের কারণে ডায়রিয়া হয়। গরম থেকে বাঁচার জন্য আপনাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে সেই মানে যেখানে আলো বাতাসের প্রাচুর্যতা আছে সেই ঠান্ডা জায়গায় বাচ্চাদেরকে রাখতে হবে। দাবদাহে জনজীবন হাঁসফাঁস, তাই স্বস্তির বৃষ্টির প্রত্যাশায় দিন গুনছেন নীলফামারীর মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পরের প্রসঙ্গে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পাওয়াকে কূটনৈতিক ইতিহাসে বড় অর্জন বলছেন অনেকে। কিন্তু সভাপতি হিসেবে খলিলুর রহমানের কি দায়িত্ব, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশরাত সুমা। 2026-27 মেয়াদ অর্থাৎ আগামী 1 বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এর মাধ্যমে 40 বছর পর সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রতিনিধি বসেছেন। বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে অনেক বড় একটি অর্জন। আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 81তম অধিবেশনের দায়িত্ব পালন করবেন তিনি। নতুন এই দায়িত্ব প্রাপ্তির পর এখন বড় প্রশ্ন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কি? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক একটি পদ। সভাপতির প্রধান দায়িত্ব হলো সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন পরিচালনা করা, আলোচনার কার্যক্রম পরিচালনা করা, বক্তাদের তালিকা অনুমোদন এবং কার্যপ্রণালী সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করা। এছাড়া সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে সমঝোতা ও ঐক্যমত প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেন সভাপতি। সভাপতি আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন, উচ্চ পর্যায়ের বৈঠক ও কূটনৈতিক অনুষ্ঠানে সাধারণ পরিষদের প্রতিনিধিত্ব করেন। তিনি অধিবেশন চলাকালে বিভিন্ন বিশেষ ও উচ্চ পর্যায়ের সভা, থিমেটিক বিতর্ক এবং আন্তর্জাতিক সম্মেলন আহ্বান ও পরিচালনা করে থাকেন। সাধারণ পরিষদের সভাপতিকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের স্বার্থের ভারসাম্য রক্ষা করতে হয়। ফলে এই পদটি বৈশ্বিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধনকারী ভূমিকা পালন করে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বৈশ্বিক বিভিন্ন সংকটে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি একক কোনো নির্বাহী বা প্রশাসনিক ক্ষমতার অধিকারী নন। তাই তিনি নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এবং আন্তর্জাতিক কোনো আইন তৈরি করতে পারবেন না। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না তিনি। এবং জাতিসংঘের বড় ধরনের কোনো কাঠামোগত সংস্কারও সভাপতির ক্ষমতায় করা সম্ভব নয়। 1986 সালে সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন স্থানে বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার বিকেলে 3 উপজেলার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। শিবগঞ্জে 3 জন এবং নাচল উপজেলায় 1 জন বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন। জেলার সদর উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে 1 জন এবং নাচল উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে আরও 1 জন মারা যান। এছাড়া দুপুরে নাটোর গরু আনতে গিয়ে 1 জন এবং পঞ্চগড়ে বাড়ি ফেরার পথে আরও 1 জন বজ্রপাতে নিহত হন। এদিকে কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে 1 কৃষক নিহত এবং 4 জন আহত হয়েছেন। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করায় ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং অভিযোগ দায়ের করেন। তার দাবি, মমতার এই মন্তব্য ভারতের সম্মান ক্ষুণ্ণ করার পাশাপাশি বাংলাদেশের সাথে কূটনৈতিক সংকট তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে।
এছাড়া মমতা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে ঘৃণা সৃষ্টির অপচেষ্টা করেছেন। আইনজীবী রিঙ্কুর দাবি, মমতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তিনি আরও জানিয়েছেন, আগামী 8 জুন হাইকোর্ট খুললেই সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবিতে মামলা করবেন তিনি। এবার গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সব বাধা টপকে নারী সাফ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার মিশন হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে ভারতের মুখোমুখি হবে মারিয়াম মান্দারা। আগের ম্যাচের ভুল শুধরে নতুনভাবে নিজেদের তৈরি করতে বৃহস্পতিবার সারা দিন হোটেলে মিটিং করেছেন তারা। যে লক্ষ্য নিয়ে ভারতের গোয়া রাজ্যে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল, এখন সময় তা অর্জনের। যা করতে হবে ভারতকে হারিয়ে, যাদের বিপক্ষে আগের 10 বারের দেখায় জয় পেয়েছে 2 বার, তবে সেটা ভিন্ন মাঠে। ভারতের ঘরের মাঠে তাদের হারানোর সুযোগ হেলায় হারাতে চায় না নারী দল। ইন্ডিয়া সম্বন্ধে আমাদের ধারণাটা প্রচুর, কারণ আমরা সবসময় ইন্ডিয়ার সাথে খেলি এবং এক্সাইটেড মনে করি ইন্ডিয়ার সাথে খেলাটা। আমরা গ্রুপ পর্যায়ে খেলেছি, সেই ম্যাচ আমাদের মেয়েরা লস করেছে। যে এটা আমরা লস বলবো না, সেটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি এবং ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো আমাদের কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি। গ্রুপ পর্বে বাজে পারফরমেন্সের কারণে সমালোচনায় বিদ্ধ হয়েছে দল। তা কাটিয়ে ফাইনালে পা রেখে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এবার শেষবারের মতো নিজেদের নিংড়ে খেলার প্রতিশ্রুতি। একটা বিগ ম্যাচ খেলতে গেলে, একটা সেমিফাইনাল ম্যাচ খেলতে গেলে একটু চাপে থাকতেই হয় দলটাকে, কারণ এই বিগত গ্রুপ পর্যায়ে আমরা একটা ম্যাচ হেরেছি। হারার পর একটা ম্যাচ খেলাটা আমাদের টিমের জন্য একটু সমস্যা তো হবেই, যার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মেয়েরাও ভালো করেছে এবং চেষ্টা করেছে যে আমরা ম্যাচ উইন করতে পারি। নেপালের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন মনিকা চাকমা। টিম ম্যানেজমেন্টের আশা শুক্রবারের অনুশীলনে দেখা যাবে তাকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 7 জুন। আসামি সোহেল ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের। আদালতের নিকট 2 জনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। রাজধানীর আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 শিশুর মৃত্যু। রবিবারের মধ্যে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বিদ্যমান আইনে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ব্যাংক খাতের বিশৃঙ্খলা মূল্যস্ফীতি বাড়াবে বলছে সিপিডি। কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। জ্বালানি খাত, তারপরে বৈদেশিক খাত, স্বাস্থ্য খাত, এই খাতগুলো সহ অন্যান্য খাতেও কিন্তু যেই চাপগুলো দেখা যাচ্ছে সেটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আগের দামে বিদ্যুৎ পাবে নিম্ন আয়ের গ্রাহকরা। 75 ইউনিট পর্যন্ত বর্ধিত মূল্য প্রত্যাহার। উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রখর রোদ আর তীব্র গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৃষ্টির সম্ভাবনা বলছে আবহাওয়া অফিস। তাপমাত্রা যেখানে 38 আছে সেখানে হয়তো 36 বা 37, 1 থেকে 2 ডিগ্রি কমে আসতে পারে। আগামী 10 তারিখের কাছাকাছি গিয়ে হয়তো আমরা মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি প্রত্যাশা করতে পারি। নারী সাফ টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় খেলোয়াড়দের। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালোয়েস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।